আমরা আজকে আলোচনা করবো তড়িৎ রসায়ন। অর্থাৎ তড়িৎ রসায়নে তড়িৎ শক্তি ও রাসায়নিক শক্তির পরস্পর রূপান্তর সম্পর্কিত রসায়ন হলো তড়িৎ রসায়ন। অর্থাৎ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তির রূপান্তর এটা, এবং রাসায়নিক শক্তি তড়িৎ শক্তির রূপান্তর, অর্থাৎ পরস্পর রূপান্তর সংঘটিত হয়। তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে আমরা বিভিন্ন শিল্প উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বিভিন্ন শিল্পে বিভিন্ন রাসায়নিক দ্রব্য উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর রাসায়নিক শক্তি রূপান্তর করে তড়িৎ শক্তি রূপান্তর করে দিয়ে আমরা বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে পারি। এখানে তড়িৎ বিন্যাস পদার্থের দ্রবণের পরিবাহিতা সম্পর্কে আলোচনা করব। তার আয়নীয় পরিবাহিতা, মোলার পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা এই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা যেমন ধাতব পরিবাহের ক্ষেত্রে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিন্যাস পদার্থের দ্রবণের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ আয়নগুলো তড়িৎ পরিবহন করবে। অর্থাৎ তড়িৎ বিন্যাস দ্রবণের তড়িৎ বিন্যাস পদার্থ অ্যাকচুয়ালি গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। ধাতব পরিবাহের ক্ষেত্রে যেমন ওহমের সূত্র প্রযোজ্য হয়, সেরকম তড়িৎ বিন্যাস পদার্থের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য হয়। আমরা এখানে ধাতব পরিবাহের ক্ষেত্রে যে পরিবাহীর রোধ সম্পর্কে আলোচনা করছিলাম, এখানে সেটা পরিবাহিতা সম্পর্কে আলোচনা করব। তড়িৎ বিন্যাস পদার্থের পরিবাহিতা সম্পর্কে আলোচনা করব। তড়িৎ বিন্যাস পদার্থের আমরা যদি রোধ যদি আর হয়, তাহলে রোধের অন্যান্য কি হলো পরিবাহিতা, অর্থাৎ পরিবাহিতাকে ক্যাপিটাল এল দ্বারা চিহ্নিত, এল সমান হচ্ছে 1/r। আবার যদি রোধের একক যদি ওহম হয়, তাহলে তখন পরিবাহিতার একক হবে ওহম ইনভার্স বা মো। আমরা দেখেছি ফিজিক্সের ক্ষেত্রে যেরকম আমরা বা কেমিস্ট্রির ক্ষেত্রে একই ব্যাপার, হুইস্টন ব্রিজের সাহায্যে বিভিন্ন পরিবাহিতা নির্ণয় করে, অর্থাৎ রোধ নির্ণয় করে, রোধের আমরা যদি জানি তার পরিবাহিতাও নির্ণয় করে। অর্থাৎ আয়নীয় পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা, মোলার পরিবাহিতা নির্ণয় করে। মানে যে পরিবাহিতা আমরা যখন তড়িৎ বিন্যাস পদার্থের পরিবাহিতা আলোচনা করব, সেখানে পরিবর্তী প্রবাহ ব্যবহার করব, কিন্তু সমপ্রবাহ ব্যবহার করব না। তড়িৎ প্রবাহে যদি সমপ্রবাহ যদি আমরা ব্যবহার করি, তাহলে তড়িৎ বিন্যাস পদার্থে তড়িৎ বিন্যাসন ঘটবে, অর্থাৎ তড়িৎ বিন্যাস পদার্থের দ্রবণের গাঢ়ত্ব কিছুটা হ্রাস পাবে। আবার এক্ষেত্রে সমপ্রবাহ ব্যবহার করলে তড়িৎ বিন্যাসের ক্ষেত্রে ছোদন ক্রিয়া ঘটতে পারে। অর্থাৎ আমরা অ্যাকচুয়াল যে পরিবাহিতা পাবো সেটা কিন্তু ত্রুটিপূর্ণ হবে সমপ্রবাহ ব্যবহার করে। আর পরিবাহিতা তড়িৎ বিন্যাস পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, দুই আয়নের সংখ্যার উপর নির্ভর করে, তড়িৎ বিন্যাস পদার্থের দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভর করে, আর পরিবেশের উষ্ণতার উপর নির্ভর করে। তারপর আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতাকে সবসময় কাপ্পা চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করি, অর্থাৎ এল একক দূরে অবস্থিত একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী যদি রোধ আর হয়, তাহলে ওহমের সূত্র অনুযায়ী আর সমান রো ইন্টু এল বাই, এলটা হলো দূরত্ব, এটা হলো প্রস্থচ্ছেদ, আর আর হলো রোধ। আমরা যদি কাপ্পা অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতার জন্য আমরা বলি, তাহলে রোকে আমরা 1/রোকে আমরা কাপ্পা চিহ্নিত দ্বারা প্রকাশ করবো। কাপ্পা সমান হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা সমান 1/r সমান, অর্থাৎ 1/রো সমান 1/r গুণিত হয় এল বাই 1/রো সমান, এটাকে আমরা প্রকাশ করব আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা একদম পরিবাহিতাকে কাপ্পা যদি চিহ্নিত করি, 1/রো সমান 1/r গুণিত এল বাই। এর এককটাও তাই, এককটাও সহজ, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স বা সিমেন্স আর মিটার। এটা তো যে আপেক্ষিক পরিবাহিতা তড়িৎ বিন্যাস পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে।
দ্রাবকের গাঢ়তার উপর অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ দ্রবণের গাঢ়তার উপর নির্ভর করে, আয়নের সংখ্যার উপর নির্ভর, আয়নের গতিবেগের উপর নির্ভর করে, পরিবেশের উষ্ণতার উপর নির্ভর করে। তারপর আসি এল বাই, এটাই হলো কোষ ধ্রুবক। বলছে নির্দিষ্ট উষ্ণতায় এটি পরিবাহিত কোষের ক্ষেত্রে কোষ ধ্রুবক এটা নির্দিষ্ট, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব তড়িৎদ্বার মধ্যবর্তী তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের মান স্থির উষ্ণতায় স্থির থাকে। এর এককটাও তাই, এককটাও যদি আমরা আলোচনা করি সেন্টিমিটার ইনভার্স বা মিটার। তারপর বলছি যে আপেক্ষিক পরিবাহিতা কোষ ধ্রুবকের উপর নির্ভর করে না। আপেক্ষিক পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা কোষ ধ্রুবকের উপর নির্ভর, কারণ 1/r গুণিত L বাই এর মান স্থির উষ্ণতায় স্থির থাকে, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এল বাই এর মান যদি যত বেশি হোক না কেন, এল বাই এর মান যত বেশি হয়, 1/r এর মান তত কম। অর্থাৎ এর মান এল বাই এ গুণিত 1/r, এর মান স্থির উষ্ণতায় নির্দিষ্ট বা স্থির। তাই আপেক্ষিক পরিবাহিতা কোষ ধ্রুবকের উপর নির্ভর করে। তারপর আমরা আপেক্ষিক পরিবাহিতার উপর নির্ভর না করে আমরা মোলার পরিবাহিতা অর্থাৎ তড়িৎ বিলেস্য পদার্থের মোলার পরিবাহিতা এবং কল্যাঙ্ক পরিবাহিতার উপর নির্ভর করে। বিভিন্ন ধাতব পরিবাহীর পরিবাহিতার তুলনার ক্ষেত্রে আপেক্ষিক পরিবাহিতা উপযুক্ত রাশি হলো বিভিন্ন তড়িৎ বিলেস্য পদার্থ দ্রবণের ক্ষেত্রে এই রাশিটিতে ততটা কার্যকরী না। অর্থাৎ ধাতব পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা আপেক্ষিক পরিবাহিতা ততটা উপযুক্ত হলো, তড়িৎ বিলেস্য দ্রবণের ক্ষেত্রে আপেক্ষিক পরিবাহিতা ততটা উপযুক্ত নয়। এর জন্য আমরা আনবো মোলার পরিবাহিতা বা তুল্যাঙ্ক পরিবাহিতা। মোলার পরিবাহিতার সংজ্ঞাটা এরকম করে বলতে পারি যে কোন তড়িৎ বিলেস্য দ্রবণের যে আয়তনে 1 মোল তড়িৎ বিলেস্য পদার্থ দ্রবীভূত আছে, সে আয়তনের দ্রবণকে যদি 1 সেন্টিমিটার দূরে অবস্থিত উপযুক্ত আকারে তড়িৎদ্বারের মধ্যে রাখা হয়, তাহলে যা যা পরিবাহিতা হয় সেটাই হলো তার মোলার পরিবাহিতা। অর্থাৎ 1 মোল তড়িৎ বিলেস্য পদার্থ দ্রবীভূত থাকবে 1 মোল তড়িৎ বিলেস্য পদার্থ দ্রবীভূত থেকে যে আয়তনের দ্রবণে সে আয়তনের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যে রাখলে যে পরিবাহিতা সেটা তার মোলার পরিবাহিতা। মোলার যদি গাণিতিক ভাষায় প্রকাশ করি তাহলে আমরা ধরে নিই মানে
মোলারিটি অর্থাৎ পরিদ্রবণী 1 লিটার বা 1000 সেন্টিমিটার কিউব আয়তনে 3 মোল দ্রবীভূত। 1 মোল দ্রবীভূত থাকে 1000 বা 3 সেন্টিমিটার কিউব দ্রবীভূত। 1 সেন্টিমিটার দ্রবণে পরিবাহিত যদি চাপা হয় পরিবাহিত মানে 1000 বা 3 সেন্টিমিটার কিউব দ্রবণে পরিবাহিত চাপা গুণিত 1000 অর্থাৎ মোলার পরিবাহিতা সমান চাপা গুণিত এককটা আপার একক হচ্ছে ইনভার্স সেন্টিমিটার ইনভার্স গুণিত 52। তাহলে ওহো ইনভার্স সেন্টিমিটার ইনভার্স তারপর আমরা আসবো তুল্যাঙ্ক পরিবাহিত। সংজ্ঞাটা প্রায় একই। তুল্যাঙ্ক পরিবাহিত কোন তড়িৎ বিলেসী পদার্থের দ্রবণীর সংজ্ঞাটা যদি এরকম করে পারে কি কোন তড়িৎ বিলেসী দ্রবণীর যে আয়তন উক্ত তড়িৎ বিলেসের 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ দ্রবণ দ্রবীভূত থেকে সেই আয়তনের দ্রবণকে যদি 1 সেন্টিমিটার দ্রবস্থ উপযুক্ত তড়িৎ দ্বারের মধ্যে রাখা হয় তাহলে যে পরিবাহিতা সেটা হলো তার তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা কি ল্যামডা দিয়ে চিহ্নিত, এটা মোলার পরিবাহিতা সবসময় ল্যামডা ইন দিয়ে চিহ্নিত, ল্যামডা এন দিয়ে প্রকাশ করা যায়। অর্থাৎ এখানে 1 গ্রাম তুল্যাঙ্ককে যে আয়তনের দ্রবণে রাখা হয় সে আয়তনের দ্রবণকে এক সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যে রাখলে যে পরিবাহিতা সেটি হলো তুল্যাঙ্ক পরিবাহিতা। একইভাবে গাণিতিক ভাষায় প্রকাশ করা যায়, গাণিতিক রূপে প্রকাশ করতে পারি ল্যামডা কাপ্পা গুণিত 1000 তুল্যাঙ্ক পরিবাহিতা ও মোলার পরিবাহিতা সম্পর্ক দেখি ল্যামডা বা ল্যামডা ইন সমান এম বাই
যেটাকে বলা হয় তড়িৎ বিলেসী পদ্ধতি প্যাটার্ন বা উন্নয়নের দর্শন। এখানে আমরা জানতে হবে n সমান উদাহরণ দিয়ে যদি বলি n2s4 ক্ষেত্রে ল্যামডা সমান 1 এরপর আমরা আসবো তড়িৎ বিনিময় পরশের গাঢ়ত্বের উপর নির্ভরশীল, অর্থাৎ গাঢ়ত্ব পরিবর্তনের সাথে সাথে দ্রবণের পরিবাহিতার কিরকম পরিবর্তন, অর্থাৎ গাঢ়ত্ব পরিবর্তনের সাথে সাথেই দ্রবণে পরিবাহিতার আমরা তড়িৎ বিলেসী পদার্থ দুরকম পেয়েছি, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিলেসী পদার্থ, আর একটা পেয়েছি তীব্র তড়িৎ বিলেসী পদার্থ। অনেক বই এটা পরে আছে, আবার অনেক বই এটা আগে আলোচনা করা আছে। ছাপ প্রকাশনীতে এটা পরে আলোচনা করা আছে। বলছে তীব্র তড়িৎ বিলেসী পদার্থের তীব্র তড়িৎ বিলেসী পদার্থের ক্ষেত্রে গাঢ়ত্ব বৃদ্ধি করলে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি করে। আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি করে। তার কারণ বলছি, গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে এর একক আয়তনে আয়নের সংখ্যাও বৃদ্ধি পায়, অর্থাৎ তড়িৎ বিলেসী পদার্থ তীব্র তড়িৎ বিলেসী পদার্থ দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে। এখন দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করা মানে একক আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে আপেক্ষিক পরিবাহিতাও বৃদ্ধি পায়। কিন্তু দ্রবণের যখন এখানে কেসটা হলো যে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, তার কারণ হলো যে একক আয়তনে আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। আর লঘুতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে বলছি আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। তার কারণ একক আয়তনে আয়ন সংখ্যা কমে যায়। তারপর আমরা মৃদু তড়িৎ বিলেসী পদার্থের ক্ষেত্রে যদি আলোচনা করি, মৃদু তড়িৎ বিলেসী পদার্থের আপেক্ষিক পরিবর্তন, মৃদু তড়িৎ বিলেসী পদার্থের আপেক্ষিক পরিবাহিতার পরিবর্তন এর ক্ষেত্রে মৃদু তড়িৎ বিলেসী পদার্থের দ্রবণের যদি গাঢ়ত্ব বৃদ্ধি করায়,
তাহলে আপেক্ষিক প্রবেগিতা বৃদ্ধি পায়। এবার গাঢ়ত্ব হ্রাস করলে আপেক্ষিক প্রবেগিতা কমে যায়। এর যদি ব্যাখ্যা আমরা যদি দিতে পারি, কারণ যদি আমরা আলোচনা করি, তাহলে মৃদু তড়িৎ বিলেসে পদার্থ করে লঘু দ্রবণে অধিক মাত্রায় বিয়োজিত অবস্থায় থাকে। অর্থাৎ মৃদু তড়িৎ বিলেসে পদার্থ অধিক মাত্রায় বিয়োজিত থাকে। দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করার সাথে সাথে বিয়োজন মাত্রা হ্রাস পায়। গাঢ়ত্ব বৃদ্ধি করলে এটা বিষয়তে আলোচনা করা যায় না। গাঢ়ত্ব বৃদ্ধি করলে বিয়োজন হ্রাস পায়, বিয়োজন মাত্রা কমে যায়। কমে যাওয়ার ফলে একক আয়তন আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। ঠিক একইভাবে তড়িৎ বিলেসের ক্ষেত্রেও যেমন হয়েছিল, এক্ষেত্রেও তাই একক আয়তনে আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে প্রবেগিতাও বৃদ্ধি পায়। আবার আমরা যদি লঘুতা যদি বৃদ্ধি করি, বিয়োজন মাত্রা বৃদ্ধি পেল, আয়তনটা বৃদ্ধি পায়, ফলে আয়ন সংখ্যা কমে যায়, আপেক্ষিক প্রবেগিতাও কমে যায়। এরপর প্রবেগিতার পরিবর্তন। মোলার প্রবেগিতা পরিবর্তন বলছে তীব্র তড়িৎ বিলেস্য পদার্থের ক্ষেত্রে তীব্র তড়িৎ বিলেস্য পদার্থের ক্ষেত্রে আলোচনা করবো। তীব্র তড়িৎ বিলেস্য বলছে এর ক্ষেত্রে কি, তীব্র তড়িৎ বিলেস্য পদার্থের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধি করলে মোলার প্রবেগিতা বৃদ্ধি পায়। কারণ বলছি আপার মান হ্রাস পেল 1/m এর মান বৃদ্ধি পায়। তাহলে 1/m এর মানের বৃদ্ধি তাপ মানের থেকে বেশি। তাহলে লঘুতা বৃদ্ধি করলে মোলার প্রবেগিতা বৃদ্ধি পায়। তার কারণ হলো লঘু দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন অ্যানায়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। এবং গতিবেগ বৃদ্ধি পায়। ফলে মোলার প্রবেগিতা বৃদ্ধি পায়।
গাঢ় দ্রবণের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করে, ফলে আয়নগুলোর গতিবেগ কমে থাকে এবং মোলার প্রভেদাও কমে। মৃদু তড়িৎ বিলেসী পদার্থের ক্ষেত্রে একইভাবে দেখানো যায়। মৃদু তড়িৎ বিলেসী পদার্থের ক্ষেত্রে মৃদু তড়িৎ বিলেসী পদার্থের ক্ষেত্রে এর আয়নগুলো আংশিক বিয়োজিত অবস্থাতে অর্থাৎ দ্রবণে আংশিক বিয়োজিত অবস্থা থাকে। আংশিক বিয়োজিত অবস্থা থাকে লঘুতা বৃদ্ধিতে লঘুতা বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা বেশি হয়, ফলে দ্রবণে আয়ন সংখ্যা বৃদ্ধি পায়। এরপর আমরা যেটা আলোচনা করবো কোলগাউসের সূত্র, অর্থাৎ অসীম লঘুতায় মোলার পরিবেগ। আমরা যদি তীব্র তড়িৎ বিলেসী পদার্থের ক্ষেত্রে ডেল্টা সি মোল পার লিটার আমরা ল্যামডা হচ্ছে তীব্র তড়িৎ বিলেসী পদার্থ অর্থাৎ তড়িৎ বিলেসী মানে অতি লঘুতায় মোলার পরিবেগের মানে একটি সীমাস্ত মানে পৌঁছে। এটা যদি আমরা আলোচনা করি অসীম লঘু দ্রবণে অসীম লঘুতায় তড়িৎ বিলেসী দ্রবণে তড়িৎ অসীম লঘুতায় তড়িৎ বিলেসী দ্রবণে পরিবাহিতা মোলার পরিবাহিতার মান একটি সীমাস্ত মানে পৌঁছে। এই সীমাস্ত মানকে এই সীমাস্ত মান হলো এই সীমাস্ত মানকে উক্ত তড়িৎ বিলেসী পদার্থে তড়িৎ বিলেস্য দ্রবণে মোলার পরিবেগ, যাকে আমরা ডেল্টা এম দ্বারা চিহ্নিত করি। বলছে তীব্র তড়িৎ বিলেসী পদার্থকে ডেল্টা এম জিরোর মান আমরা সরাসরি নির্ণয় করতে পারি। অর্থাৎ এই দ্রবণের ক্ষেত্রে অর্থাৎ তীব্র তড়িৎ বিলেস্য দ্রবণের ক্ষেত্রে একটা সীমাস্ত মান পৌঁছানোর পর আর লঘু করলে আর মান এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ তীব্র তড়িৎ বিলেস্য পদার্থের ক্ষেত্রে ল্যামডা জিরোর মান আমরা পেতে পারি, কিন্তু মৃদু তড়িৎ বিলেস্য পদার্থের ক্ষেত্রে ল্যামডা জিরোর মান পাওয়া যায় না। তার কারণটা বলে রাখি, দ্রবণের লঘুতা বৃদ্ধি করলেও মৃদু তড়িৎ বিলেস্য বিয়োজন মাত্রা কখনোই সম্পূর্ণ হয় না। অর্থাৎ বিয়োজন চলতেই থাকবে, কিন্তু 100% কোনোদিন সম্পূর্ণ হয় না। এর ফলে লঘুতা বৃদ্ধির সঙ্গে মোলার প্রভেদতা বৃদ্ধি পেতেই থাকে। অর্থাৎ অসীম লঘুতায় মোলার প্রভেদের মান সরাসরি নির্ণয় করা যায় না। এক্ষেত্রে ভালো রাখা ভালো যে অনেকে কোশ্চেন দিতে পারি যে মৃদু তড়িৎ বিলেস্য পদার্থে তড়িৎ বিলেস্য দ্রবণে অসীম লঘুতায়
ল্যামডা এম জিরোর মান সরাসরি নির্ণয় করা যায় না। কারণটা বলে দেওয়া দরকার এক লাইনের ক্ষেত্রে। দ্রবণী লঘুতা বৃদ্ধি করলে মৃদু তড়িৎ বিন্যাসের বিয়োজন চলতে থাকে ও ওই বিয়োজন কখনোই সম্পূর্ণ ফলে মোলার পরিবেতা বৃদ্ধি অর্থাৎ সীমাস্ত মানে পৌঁছায় না। তাহলে মৃদু তড়িৎ বিন্যাসী পদার্থের ক্ষেত্রে অসীম লঘুতায় মোলার পরিবেতা নির্ণয় করার জন্য কোলরাউস একটি সূত্রের অবতারণা করেছিলেন। সেটি অসীম লঘুতায় কোলরাউস এর সূত্র। আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত একটি কোলরাউস সূত্র প্রয়োগের। আয়নের বিচরণ সংক্রান্ত কোলরাউসে যে অসীম লঘু দ্রবণী এক মোল আয়নের পরিবাহিতাকে বলা হয় আয়নীয় মোলার পরিবাহিতা। এখানে আমরা আলোচনা করবো আয়নীয় মোলার পরিবাহিতা। অর্থাৎ অসীম লঘু দ্রবণী এক মোল আয়নের মোলার পরিবাহিতা এক মোল আয়নের মোলার পরিবাহিতা হলো আয়নীয় মোলার আয়নীয় মোলার পরিবাহিতা। কোলরাউস তীব্র তড়িৎ বিন্যাসে পদার্থের দ্রবণে অসীম লঘুতা মোলার পরিবাহিতা নির্ণয় করে কোলরাউস দেখেছেন তীব্র তড়িৎ বিন্যাসে পদার্থের অসীম লঘুতা ল্যামডা জিরোর মান নির্ণয় করেছিলেন। এর ভিত্তিতে কোলরাউস এটা সূত্র প্রবর্তন করে, সেটা আয়নের সাধারণ বিচরণ সংক্রান্ত কোলরাউসের সূত্র। সূত্রটা খুব ইম্পর্টেন্ট আমাদের মৃদু তড়িৎ বিন্যাসে পদার্থের ক্ষেত্রে অসীম লঘুতা তুল্যাঙ্ক মোলার পরিবাহিতা নির্ণয় করার ক্ষেত্রে। অসীম লঘুতায় অসীম লঘুতায় কোন তড়িৎ বিন্যাসী পদার্থে দ্রবণের মোলার পরিবাহিতা উক্ত পদার্থে সংগঠক ক্যাটায়ন ও অ্যানায়নিক মোট মোলার
পরিবাহিতা সমষ্টি সময় যদি আমরা তড়িৎ বিন্যাসের বিয়োজনে প্যাটার্ন সংখ্যা নিউ প্লাস ভি প্লাস র্যানন সংখ্যা যদি নিউ মাইনাস হয় এবং তাদের পরিবাহিতা ল্যামডা প্লাস 0 ল্যামডা মাইনাস 0 হয় তাহলে অসীমলঘুতায় দ্রবণটি মোলার পরিবাহিতা ল্যামডা m0 নিউ প্লাস ল্যামডা প্লাস 0 নিউ মাইনাস ল্যামডা মাইনাস NaCl ল্যামডা m0 সমান ল্যামডা 0 Na প্লাস ল্যামডা 0 আবার L2 অসীমতার ভোল্টের ক্ষেত্রে ল্যামডা 0 n L2 সফল ভোল্টের সমান ল্যামডা m0 L3 প্লাস এটি কিন্তু ল্যামডা 0 সফল আমরা বিভিন্ন ক্ষেত্রে আবার আমরা তড়িৎ বিন্যাসে বিয়োজন মাত্রা সমান ল্যামডা m বাই ল্যামডা 0 অর্থাৎ যদি আলফা এটা মান সমান হচ্ছে কারণ অসীমলঘুতায় মোলার পরিবাহিতা ল্যামডা m0 এবং ওই দ্রবণে বিয়োজন মাত্রা সম্পূর্ণরূপে ধরা হয় আর ল্যামডা m সমান হচ্ছে একটা নির্দিষ্ট সিমুলার গাঢ়তে মোলার পরিবাহিতা ল্যামডা অর্থাৎ সেই সময় ওই গাঢ়ত্ব উপস্থিত আয়নের সংখ্যার সমানুপাতিক অর্থাৎ এটা যদি আমরা প্রকাশ করি যে সিমুলার দ্রবণী তড়িৎ বিন্যাসে বিয়োজন মাত্রা আর এটা হচ্ছে অসীম লঘু দ্রবণী তড়িৎ বিন্যাসে বিয়োজন এই কোলারসের সূত্র প্রয়োগ করে আমরা ল্যামডা 0 m CH3 CH এ আমরা মান নির্ণয় করি ল্যামডা 0 CH3 C ডবল মাইনাস প্লাস ল্যামডা 0 H প্লাস এটা আমরা করেছিলাম
অঙ্ক আছে সি ডবল মাইনাস প্লাস ল্যামডা জিরো এন প্লাস প্লাস ল্যামডা জিরো এইচ প্লাস প্লাস ল্যামডা জিরো মাইনাস ল্যামডা জিরো এন প্লাস প্লাস ল্যামডা জিরো সমান ল্যামডা জিরো থ্রি সি ডবল এন মোলার পরিবেতা প্লাস ল্যামডা জিরো এন সি মাইনাস ল্যামডা জিরো এন সি। পুনরাবর্তন সূত্র আমরা প্রয়োগ করে মৃদু তড়িৎ বিলেষ্য পদার্থের মোলার প্রবেতা নির্ণয় করতে পারব, অসীম লঘুতে মোলার প্রবেতা নির্ণয় করতে। এরপর আমরা যেটা জানবো তড়িৎ বিলেষণ, তীব্র তড়িৎ বিলেষ্য এবং মৃদু তড়িৎ বিলেষ্য পদার্থ। এরপর আমরা যেটা জানবো যে তড়িৎ বিলেষণ প্রক্রিয়া, সেই তড়িৎ বিলেষণ প্রক্রিয়ায় তীব্র তড়িৎ বিলেষণ, মৃদু তড়িৎ বিলেষণ, তড়িৎ বিলেষণ আর তড়িৎ বিলেষণ পাত্র যেটা ভোল্টামিটার বলি, এবং ক্যাথোড এবং অ্যানোড, অর্থাৎ দুটো তড়িৎ দ্বারা আমরা ব্যবহার করে, একটা ক্যাথোড একটা অ্যানোড। আমরা যদি তড়িৎ বিলেষ্য পদার্থ যদি বলি, তড়িৎ বিলেষ্য পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ গলিত অবস্থা বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং বিয়োজিত সম্পূর্ণরূপে অন্য কোনো পদার্থে রূপান্তরিত থেকে বলা হয় তড়িৎ বিলেষ্য পদার্থ। এই তড়িৎ বিলেষ্য পদার্থ আবার দু প্রকার হতে পারে, একটা তীব্র তড়িৎ বিলেষ্য পদার্থ, একটা মৃদু তড়িৎ বিলেষ্য পদার্থ। যেমন তীব্র তড়িৎ বিলেষ্য পদার্থ, যে সকল তড়িৎ বিলেষ্য পদার্থ সম্পূর্ণরূপে বিয়োজিত অবস্থায় থাকে এবং এবং তড়িৎ পরিবহন করে, সেগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিলেষ্য পদার্থ। আর মৃদু তড়িৎ বিলেষ্য পদার্থ আংশিক রূপে বিয়োজিত অবস্থা থেকে, তড়িৎ বিলেষ্য গলিত বা দ্রবীভূত অবস্থা আংশিক রূপে বিয়োজিত অবস্থায় থাকে। যেমন সি ডবল এইচ তার হোল টু মৃদু তড়িৎ বিলেষ্য পদার্থ, যেগুলো আংশিক রূপে বিয়োজিত। আর তীব্র তড়িৎ বিলেষ্য পদার্থ আছে সিএসও4 NaCl ইত্যাদি। তড়িৎ বিলেষণ যে পাত্রে ঘটনা সেটা হচ্ছে ভোল্টামিটার, অর্থাৎ যে পাত্রে আমরা তড়িৎ বিলেষণ প্রক্রিয়াটি ঘটাবো সেটা হচ্ছে নাম হচ্ছে ভোল্টামিটার বা তড়িৎ বিলেষণ কোষ। তড়িৎ বিলেষণ প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তড়িৎ বিলেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয় এবং তড়িৎ বিলেষ্য পদার্থটি বিয়োজিত সম্পূর্ণরূপে নতুন ধর্ম বিশিষ্ট অন্য কোনো পদার্থ রূপান্তরিত হয়, সেটা হচ্ছে তড়িৎ বিলেষণ। আর তড়িৎ বিলেষণ প্রক্রিয়ায় দুটি তড়িৎদ্বার ব্যবহার করা হয়। যে তড়িৎদ্বারটি ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে এবং যেখানে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা হচ্ছে অ্যানোড। আর ব্যাটারি ঋণাত্মক মেরু যে তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত থাকে এবং যেখানে বিজারণ প্রক্রিয়া সংঘটিত হয় সেটা হলো ক্যাথোড। এই তড়িৎ বিলেষণের ক্রিয়া কৌশলে আমরা ফ্যারাডের সূত্র প্রয়োগ করব। পরবর্তীকালে আমরা ফ্যারাডের সূত্র নিয়ে আলোচনা করব এবং জারণ কোষ, অর্ধজারণ কোষ, অর্ধ বিজারণ কোষ এগুলো আমরা আলোচনা করব, নান্স ইকুয়েশন এগুলো প্রয়োগ করব এবং তড়িৎ বিলেষ্য পদার্থের যে আমরা পরিবাহিতা আলোচনা করলাম সেগুলো আমরা প্রয়োগ করব। এই পর্যন্তই থাক। পরবর্তী স্টেপে আমরা ফ্যারাডের তড়িৎ বিলেষণ সূত্র, তার সম্পর্কে আলোচনা এবং জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ এবং পরিবাহী কোষের যে আমরা গ্যালভান স্ট্রাকচার সেটা আমরা